আজকে কালার ভিডিও, হ্যাঁ? মাঝে, মাঝে একটু রঙিন হতে ইচ্ছা করে। আজকে আলোচনা করব তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে। অর্থাৎ ওই যে মোবাইল কেনার যে টাকা দেওয়া হয়, সেই প্রকল্প নিয়ে। এর থেকে যাবতীয় প্রশ্ন আমরা এক জায়গায় করব। খুব সংক্ষেপে করব, কিন্তু সমস্ত কিছুকে এক জায়গায় করব। ওকে? তরুণের স্বপ্ন প্রকল্প কী? তরুণের স্বপ্ন হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি শিক্ষামূলক, কল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল উদ্দেশ্য কী? তরুণের স্বপ্ন প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল শিক্ষাকে উৎসাহিত করা, অনলাইন পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের বিশেষভাবে সহায়তা প্রদান করা। এই প্রকল্পটি কবে চালু হয়? কোভিড-19 পরবর্তী সময়ে অনলাইন শিক্ষার প্রয়োজনটিকে মাথায় রেখে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন। তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী কারা? পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি অনুমোদিত সমস্ত স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধাভোগী। এই প্রকল্পে কি সরাসরি মোবাইল দেওয়া হয়? না, এই প্রকল্পে সরাসরি মোবাইল দেওয়া হয় না। মোবাইল বা ট্যাব কেনার জন্য নির্দিষ্ট অঙ্কের একটি টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রকল্পে কত টাকা দেওয়া হয়? সরকার নির্ধারিত এককালীন আর্থিক সহায়তা একটি প্রদান করা হয়, যা মোবাইল অথবা ট্যাব কেনার জন্য যথেষ্ট। এই প্রকল্পের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই রয়েছে। অনলাইন ক্লাস, ডিজিটাল স্টাডি মেটেরিয়াল, ই-লার্নিং প্ল্যাটফর্ম এবং বিভিন্ন রকমের শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সহায়তা করা এর উদ্দেশ্য। একজন শিক্ষক হিসেবে এই প্রকল্পের উপযোগিতা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এই প্রকল্প ছাত্রছাত্রীদের স্বনির্ভর হতে শেখায়, ডিজিটালি তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সাহায্য করে। তরুণের স্বপ্ন প্রকল্প কি সমতা আনে? হ্যাঁ, অবশ্যই সমতা আনে, কারণ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যারা ডিজিটাল শিক্ষায় সুযোগ পাচ্ছিলেন না এতদিন, তারা শিক্ষাক্ষেত্রে সমতা পাচ্ছেন। এই প্রকল্পের সঙ্গে এনইপি বা আধুনিক শিক্ষার কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই রয়েছে। ডিজিটাল লিটারেসি, প্রযুক্তি নির্ভর শিক্ষা, আজীবন শিক্ষার ধারণার সঙ্গে এই প্রকল্প সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পটি ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কিভাবে সাহায্য করবে বলে মনে হয়? অনলাইন কোর্স, চাকরির ফর্ম ফিল আপ, স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এটি বিশেষ করে সহায়ক। মানে একটি ফোন এবং তার সঙ্গে ইন্টারনেট কানেকশন, এটা সারা পৃথিবী হাতের মধ্যে। এই প্রকল্পের সামাজিক গুরুত্ব কী? এটি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে তুলছে, সামাজিক উন্নয়ন এবং যুব সমাজকে আত্মনির্ভর করে তুলছে। শিক্ষক হিসেবে আপনি কিভাবে এই প্রকল্পের সদ্ব্যবহার নিশ্চিত করবেন? ছাত্রছাত্রীদের শিক্ষামূলক অ্যাপ, অনলাইন রিসোর্স ও নিরাপদ ডিজিটাল ব্যবহারের বিষয়ে আমি সচেতন করতে পারি। তরুণের স্বপ্ন প্রকল্পের কোনো সীমাবদ্ধতা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে। কী সীমাবদ্ধতা? শুধুমাত্র ডিভাইস তো থাকলেই শিক্ষা সম্পূর্ণ হয় না, সঠিক গাইডেন্স দরকার। যদি সঠিক গাইডেন্স না পেয়ে ব্যবহার করে, তাহলে সুফলের বেশি কুফল হতে পারে আর কি। নেক্সট প্রশ্ন, তরুণের স্বপ্ন প্রকল্প বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ কী? সব ছাত্রছাত্রী যেন প্রাপ্ত অর্থ সত্যিই এই শিক্ষামূলক ডিভাইসটি কেনার জন্য ব্যবহার করে, তা সুনিশ্চিত করাই এর প্রধান চ্যালেঞ্জ। নেক্সট প্রশ্ন, ডিজিটাল ডিভাইস পাওয়ার পরেও কেন কিছু ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছেন? ডিজিটাল লিটারেসির অভাব, কারণ গাইডেন্স নেই, অভিভাবকের তত্ত্বাবধান নেই, তারা কী কাজে ফোনটিকে ইউজ করছে সেটিও কেউ খোঁজ রাখছেন না। সুতরাং সঠিক গাইডেন্সের অভাবে এর যে আসল যে লক্ষ্য, সেটা ব্যাহত হতেই পারে। এই প্রকল্পে অর্থের অপব্যবহারের কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ, অবশ্যই রয়েছে। পরিবারের আর্থিক চাপে, মানে পরিবার দেখা যাচ্ছে আর্থিক চাপে রয়েছে, অন্য প্রয়োজনে এই টাকাটা খরচ হয়ে গেল। তো সেক্ষেত্রে এর যে আসল যে মূল লক্ষ্য এই প্রকল্পের, সেই মানে মূল লক্ষ্যটি মানে ব্যাহত হলো। গ্রামাঞ্চলে এই প্রকল্পের সবথেকে বড় চ্যালেঞ্জ কি? দুর্বল ইন্টারনেট কানেকশন এবং নেটওয়ার্ক সমস্যা। কারণ সমস্ত জায়গায় ঠিকঠাক করে ইন্টারনেট পাওয়া যায় না। তাই শুধুমাত্র ডিভাইস তো থাকলেই হবে না, তাকে তো চালাতে হবে। ওই যে বললাম, একটি মোবাইল প্লাস ইন্টারনেট কানেকশন, সুতরাং সারা পৃথিবী আমার হাতের মধ্যে, কিন্তু নেটওয়ার্ক তো থাকতে হবে, তাই না? তো এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু। পরবর্তী প্রশ্ন, সকল শিক্ষক কি এই প্রকল্পকে কার্যকরভাবে ব্যবহার করতে পারছেন? না। অনেক ক্ষেত্রে শিক্ষকদেরও পর্যাপ্ত ডিজিটাল প্রশিক্ষণ নেই। তো সেক্ষেত্রে কিন্তু ওই ট্যাব বা মোবাইল কেনার টাকা পেয়েও এই প্রকল্পের আসল যে লক্ষ্য, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে আসক্তির ঝুঁকি কি একটি চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? অবশ্যই। পড়াশোনার পাশাপাশি গেম, সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি, এগুলো তো আছেই। সুতরাং ওই যে বললাম, টোটাল গাইডেন্সের অভাব,
এটি একটি বড় চ্যালেঞ্জ যে মোবাইল নিয়ে সে কি দেখছে বা কি করছে বা কতটা এডুকেশনাল পারপাসে সে সময় দিচ্ছে। প্রাইমারি বা ছোট বয়সের শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যা কী? এই প্রকল্প মূলত উচ্চ শ্রেণীর জন্য হওয়ায় ছোটদের ক্ষেত্রে কিন্তু সরাসরি এর প্রয়োগের আ সুযোগ নেই এবং নজরদারিও আরও কঠিন। সুতরাং এখনো পর্যন্ত সেটি চালু হয়নি। মানে আ কম বয়সী বা প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য। অর্থনৈতিক বৈষম্য কি পুরোপুরি দূর হয়েছে এতে? না, কখনোই নয়। ডিভাইস থাকলেও ডেটা রিচার্জ করতে হয় নিজের পকেট থেকে। বিদ্যুৎ খরচ, শান্ত পরিবেশ না থাকায় আ ঠিকঠাক ডিজিটাল যে স্টাডি যেটা করার উদ্দেশ্য, আসল লক্ষ্য সেটাও পুরোপুরি হয় না। সাইবার সেফটির দিক থেকে কি কোনো সমস্যা দেখা দিতে পারে? অনিরাপদ ওয়েবসাইট যদি ইউজ করে, ভুল তথ্য এবং অনলাইন প্রতারণার ঝুঁকি সেটিও থাকছে। সুতরাং এগুলো কিন্তু হতেই পারে। প্রকল্পের মনিটরিং কেন কঠিন? এই প্রকল্পের যে ওই যে বলছি গাইডেন্স, সেই যে মনিটরিং কেন কঠিন? বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা সুবিধা পাচ্ছে। সুতরাং তারা ডিভাইস ব্যবহার করছে কি না, করলেও কোন কাজে ব্যবহার করছে সেটা পর্যবেক্ষণ করা প্রশাসনিকভাবে অসম্ভব প্রায়। জটিল তো বটেই, প্রায় অসম্ভব। এই প্রকল্প কি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারে? ডিভাইস কেবল একটি মাধ্যম। গুণগত শিক্ষা নির্ভর করে শিক্ষকের উপরে, কন্টেন্ট এবং শেখার পরিবেশের উপরে। এই যে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে, কজন মানুষ ভিডিওগুলো দেখবেন? নিশ্চয়ই যাদের খুব প্রয়োজন তারাই দেখছেন, কিন্তু বাকিরা তো দেখবেন না। সুতরাং শিক্ষামূলক ভিডিও কম ভিউজ হয় এবং যত খারাপ ভিডিও তার ভিউজ বেশি হয়। সুতরাং এই যে মোবাইল হাতে পড়ে যাচ্ছে অল্প বয়সী ছেলেদের, তারা মানে কী জিনিস দেখছে সেটাও কিন্তু একটি বিচার্য বিষয়। অভিভাবকদের ভূমিকা না থাকলে কি কোনো সমস্যা হয়? অবশ্যই। অভিভাবক যদি সচেতন না হন তাহলে শিশুর ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণ থাকবে না এবং শিশুর ডিভাইস ব্যবহারে যদি নিয়ন্ত্রণ না থাকে, দিক নির্দেশনা যদি না থাকে, তাহলে প্রশাসন কিছুই করতে পারবে না। প্রকল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে কোনো চ্যালেঞ্জ রয়েছে? হ্যাঁ, কারণ ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে, তখন তো আবার টাকা পাবে না কেনার জন্য বা রিপেয়ারের জন্য। তার আপডেট, রক্ষণাবেক্ষণ, ভবিষ্যৎ অর্থ বরাদ্দ, এগুলো একটি বড় প্রশ্ন। একজন শিক্ষক হিসেবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার ভূমিকা কী হবে? ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করতে বলবো। সঠিক ব্যবহার শেখাবো এবং কী জিনিস দেখতে হয়, কী দেখা উচিত নয়, সে সমস্ত গাইডেন্স দেব। এই যে শেষের দিকের এতগুলো প্রশ্ন বললাম, এইগুলো প্রত্যেকটি হচ্ছে এই প্রকল্পের চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা, অথবা বলতে পারেন যে সাদা ভাষায় যেটাকে আমরা বলি অপকারিতা আর কি, হ্যাঁ? মানে মাইনাস দিকগুলো আর কি। কিন্তু দেখুন, যে কোনো আপনাকে বলা হলো এই প্রকল্পটিকে আপনার কেমন লাগে? এই যে প্রশ্নটি করা হলো, এখানে কিন্তু আপনি কখনোই বলবেন না, কোনো প্রকল্পের ক্ষেত্রেই আপনি কখনো বলবেন না যে এই প্রকল্পটি আমার ঠিক মনে হয় না। সরকারি প্রকল্প কখনোই অসৎ উদ্দেশ্যে কিন্তু তৈরি হয় না। প্রত্যেকটি প্রকল্পের একটি নিজস্ব লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যটা সৎ হয়। সে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, যে কোনো প্রকল্প হতে পারে। কিন্তু আপনাকে যদি মত চাওয়া হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি বলবেন না যে আমার মনে হয় না এটি ভালো প্রকল্প। আপনি বলবেন এরকমই যে আমার মনে হয় এই প্রকল্পটি এই খুব সুন্দর উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে, কিন্তু এর বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই যে শেষের দিকে যে প্রশ্নগুলো বললাম, এগুলো প্রত্যেকটি সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠা উচিত। এবারে যদি আপনাকে বলা হয় এই তরুণের প্রকল্প, এইটিতে আপনি আপনার সাজেশন কী হতে পারে? আপনি একটা জিনিস খুব ভালো করে বলতে পারেন যে মোবাইল কেনার টাকা না দিয়ে, ট্যাব কেনার টাকা না দিয়ে একটি মোবাইল বা ট্যাব সরকার যদি নিজে কিনে দেয়, তাহলে সেক্ষেত্রে ১ নম্বর যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে টাকাটা অন্য জায়গায় খরচ হচ্ছে না, শিক্ষামূলক কাজে লাগছে। শুধুমাত্র তাই নয়, যে মোবাইল এবং যে ট্যাবটি দেয়া হবে, সেই মোবাইল এবং ট্যাবটির মধ্যে ইনবিল্ট অ্যাপ্লিকেশন থাকবে, যেটি শুধুমাত্র শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হতে পারবে। অন্যান্য উল্টোপাল্টা সাইট, যেটি কম বয়সের ছাত্রছাত্রীদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ঘটে থাকে, সেই রকম জিনিসগুলো আর ঘটবে না। তো সেক্ষেত্রে শিক্ষার যে আসল যে লক্ষ্য, সেটি কিন্তু সেই যে ফাঁকটা থেকে যাচ্ছে, সেই ফাঁকটি কিন্তু এখানে পূরণ হতে পারে। ইন্টারভিউ বোর্ড কেন আপনাকে এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে? এই ধরনের প্রশ্নগুলো করা হয় কারণ ইন্টারভিউয়ার মানে ওই প্রার্থীর, ক্যান্ডিডেটের সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা রয়েছে কিনা, শিক্ষা ভাবনা, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি যাচাই করার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করে। দেখুন, এই প্রশ্নগুলো সমস্ত কিছু এক জায়গায় বানিয়ে দেওয়া হচ্ছে। এতগুলো প্রশ্ন তো ধরবে না, কিন্তু আপনারা সমস্ত জিনিসটা যখন আপনারা অ্যাবজর্ব করছেন,
টোটাল কনসেপ্টটাকে গ্যাদার করছেন, এর মধ্যে থেকে একটা বা দুটো যদি প্রশ্ন করে আপনারা আশা করা যায় অবলীলায় সেগুলোর উত্তর দিতে পারবেন। ভিডিওর মধ্যে বেশ কয়েকবার আমি পিডিএফের নম্বর দিয়ে দিয়েছি। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, সেখান থেকে সেই নম্বর থেকে আপনারা পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। আর এইটি আমার ফোন নম্বর। আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজন, যে কোনো রিকোয়ারমেন্ট, যে কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন উত্তর তৈরি যদি আমাকে দিয়ে মনে করেন করিয়ে নেবেন, সেগুলো করতে পারেন। যতটা সম্ভব তাড়াতাড়ি সেগুলো করে দেবার চেষ্টা করছি এবং করেও খুব আনন্দ পাচ্ছি, এবং আপনারা যত প্রশ্ন করবেন আমি তত ভিডিওর কনটেন্ট আরও বেশি করে পাবো। চেষ্টা করছি রোজ একটা বা দুটো করে ভিডিও দেবার। এগুলো ভালো করে রেডি করুন, নোট ডাউন করুন, বা পিডিএফ নিলে পিডিএফ নিয়ে নিন, যা ইচ্ছে, কিন্তু রেডি করুন। এগুলো কিন্তু সমস্তটাই লাগবে। কেমন? ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।